ধর্মতত্ত্বে বঙ্কিমচন্দ্র লিখছেন, রাজার অপেক্ষাও যাহারা সমাজের শিক্ষক তাহারা ভক্তির পাত্র। কিন্তু বেলাগাম দুর্নীতির জন্য যদি বাংলার শিক্ষা জগৎটাই চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়ে, যন্ত্রণা হয় বই। এ নিয়ে উত্তাল হচ্ছে কলকাতা থেকে দিল্লি। সেই নিয়েই আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে উত্তাল গোটা রাজ্য। রাজ্য সরকারকে দায়ী করে আন্দোলনে বিজেপি, সিপিএম, কংগ্রেস। বাম রামের জন্যই এত লোকের চাকরি গেছে বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় কেন নেবে না সরকার? দ্বিতীয় প্রশ্ন। তালিকা দিয়েছি, হয়তো সন্তুষ্ট হয়নি আদালত। যোগ্য অযোগ্য ইস্যুতে বলছেন এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী। কিন্তু চাল কাঁকড় আলাদা করে আদালতকে সন্তুষ্ট করার দায় নিয়ামক সংস্থা হিসেবে কি এক এবং একমাত্র এসএসসিরই নয়? এ প্রশ্ন রইল আমাদের। তৃতীয় প্রশ্ন। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য জেলে ঢোকানো হোক গোটা মন্ত্রিসভাকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে বললেন বিরোধী দলনেতা। মেদিনীপুরে চাকরি দেওয়ার জন্য শুভেন্দুকেই গ্রেফতার করা হোক, পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত কি তৃণমূল মন্ত্রিসভার অস্বস্তি বাড়াতে চলেছে? চতুর্থ প্রশ্ন। যার এজলাস থেকে নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হয়েছিল, সেই প্রাক্তন বিচারপতি এবার দিলেন বিকল্প ফর্মুলা। এখনও যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। শিক্ষামন্ত্রীকে মাথায় রেখে মুখ্যমন্ত্রীকে কমিটি তৈরির প্রস্তাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রস্তাব কি আদৌ বিবেচনা করবে সরকার? পঞ্চম প্রশ্ন। পার্থ আমাদের লজ্জা, বললেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে সামনে রেখে কুকর্ম করে গেছেন শিক্ষামন্ত্রী, আক্রমণে বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু অযোগ্যদের আড়াল করতে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত মন্ত্রিসভার হলে দায় একা পার্থর হবে কেন? তবে শুরুতেই দেখাবো সুপ্রিম কোর্টের রায়ের পর আক্রমণ প্রতি আক্রমণে তোলপাড় হচ্ছে রাজনীতি। দেখুন। দিকে দিকে ক্রোধ, ক্ষোভ, প্রতিবাদ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর। অযোগ্যদের জন্য যোগ্যদেরও রাস্তায় বসতে হয়েছে। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করে পথে নামলো বিজেপি, কংগ্রেস, সিপিএম। আমাদের একটাই দাবি, যারা যোগ্য প্রার্থী তাদেরকে কেন এই কষ্টটা পেতে হচ্ছে? এর দায় মুখ্যমন্ত্রী, এসএসসি। যারা শিক্ষা চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর এবং আজকের দিনে চাকরি চোর, তাদেরকে আগে বর্জন করার জন্য সব রকম প্রয়াস বাংলার মানুষকে করতে হবে। আরএসএস এর ছাত্র সংগঠনের বিকাশ ভবন অভিযান ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এবিভিপির পক্ষ থেকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একাধিক দিক থেকে তারা কিন্তু বিকাশ ভবনের দিকে আসছেন এবং পুলিশের তরফে বাধা দেওয়া হচ্ছে। চাকরিকে ফিরিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে বলুন চুপ বসতে। যে মুখ্যমন্ত্রী যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নিয়ে খেলা করেছে। বউবাজার মোড়ে পথ অবরোধ করে সিপিআই। চাকরি বাতিলের প্রসঙ্গ রাজ্যসভায় তোলে বিজেপি। मान्यवर सरकार ने सारी भर्ती प्रक्रिया को टेंटेड किया है, जो वहां के रूल्स और रेगुलेशन से उनका उल्लंघन किया है। ये हाई कोर्ट और सुप्रीम कोर्ट के लेवल पर साबित हो चुका है। ममता बनर्जी के बेईमानी साबित हो गई है। তিনি বলেছেন তিনি যোগ্য প্রার্থীদের পাশে আছেন। বেনিয়মের দায় চাকরি বাতিলের পর ভয়ঙ্কর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি, দুর্নীতি, 700 কোটি টাকা, 6,000 চাকরি বেচার ক্ষেত্রে 6,000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে, ছেলে, আত্মীয় স্বজন, জেলা পরিষদ, কাউন্সিলর আছে। এটা বিরোধী দলনেতা খুব ভালো করে জানবে, ও সাবজেক্টটা জানে। কারণ উনি তখন 2016-তে মেদিনীপুরের 3,500 থেকে 4,000 ছেলের চাকরি দিয়েছিল, ঠিক আছে? আবার বাঁকুড়া জেলাতে যে চাকরিগুলো হয়েছিল সমস্ত মেদিনীপুর জেলা থেকে নিয়ে যে বাঁকুড়ার ছেলেদের চাকরি দিয়েছিল, বাঁকুড়ার ছেলেরা পায়নি। উনি তো তখন অবজারভার ছিলেন, উনি কিন্তু এটা ভালো করে জানবেন কতটা টাকা উনি খেয়েছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিজেপি। দেখুন, আমরা সর্বস্তরেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, কারণ মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, বিজেপি পার্টিটাই উঠে যাবে আবার পদত্যাগ চাইয়ের কথা বলছি। যত ফালতু লোক সব। রাজ্য সরকারকে নিশানা করে শুক্রবার বিভিন্ন জেলায় পথে নামে বিজেপি। এদিকে 7ই এপ্রিল ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের সভায় যাবেন মুখ্যমন্ত্রী। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন।
আমি 7 তারিখ 12:15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। আর মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির দিনই অর্থাৎ 7ই এপ্রিল কালীঘাট চলোর ডাক দিয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চা। আগামী 13 তারিখ আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল আমরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং সেই বিরাট প্রতিবাদ মিছিল হবে। সেই বিরাট প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ তারা কলকাতার অংশগ্রহণ করবে এবং আমরা যারা যোগ্য এবং বঞ্চিত হয়েছে তাদেরকেও আহ্বান জানাবো এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। তার আগে আমাদের যুব মোর্চা কালীঘাট চলো কর্মসূচি 7 তারিখে পালন করবে। বিজেপির এই সময় এই আন্দোলন করার কোনো পয়েন্ট নেই। ওরা আগের বার করেছিল, আন্দোলন শুরু করেছিল, তবে হারিয়ে গেছে। সুতরাং বিজেপি পুরোটাই ফালতু এবং লোক ঠকানো ব্যাপার। 13ই এপ্রিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে রাজ্য বিজেপি। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি একটা খটকা দিয়ে শুরু করব। প্রথমেই বলে রাখি যে অনেকেই এখনকার যিনি বর্তমান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দিকে আঙুল তুলছেন, কিন্তু এই দুর্নীতি যখন হয়েছে তখন কিন্তু সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যানের চেয়ারে ছিলেন না। কিন্তু কথাটা হচ্ছে, আজকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থবাবু দাবি করছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে জমা দেননি এসএসসি, এই তথ্য নাকি ঠিক নয়। ঠিক এইখানে আমাদের খটকাটা, এবং খটকাটা নিরসন করব বলে শুধু সুপ্রিম কোর্টের হলফনামা নয়, হাইকোর্টে দেয়া এসএসসির তরফে তিনখানা হলফনামা নিয়ে আজকে বসেছি। তার কারণ একটা খটকা তো আছে। দেখুন, সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বারবার এসএসসির কাছে কি জানতে চেয়েছে, যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা আলাদা আলাদা করে এসএসসির কাছে একবার নয়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার চাওয়া হয়েছে, এবং শুধু চাওয়া হয়েছে তা নয়, আলাদা সময় দেয়া হয়েছে, বিশেষ সময় দেয়া হয়েছে যে চাল আর কাঁকড় আলাদা করার দায়িত্ব এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশনের, এসএসসির। তারপর এসএসসি সেই তালিকা নিয়ে তাদের বলা উচিত ছিল যে এরা অযোগ্য, টেন্টেড। এই পর্যন্ত এসএসসি সত্যি সত্যি, আমি সিদ্ধার্থবাবুর সঙ্গে একমত, বলেছেন, কিন্তু আসল খেলাটা, অপূর্ণতাটা, ডটটা সম্পূর্ণ অন্য জায়গায়। কোন জায়গায়? একবারও এসএসসি বলেনি যে এই টেন্টেড লিস্টের বাইরে যারা আছেন তারা প্রত্যেকে যোগ্য। আই রিপিট, এসএসসির তরফে একবারও এই হলফনামায় আমি অন্তত পাইনি। এসএসসি যদি বলেন, নিঃসন্দেহে তাদের বক্তব্য দেখাবো যে এই তালিকার বাইরে যারা আছেন তারা আসলে যোগ্য। সমস্যাটা, ওই মিসিং গ্যাপটা, মিসিং লিঙ্কটা ঠিক ওই জায়গায়। কেন এই কথা বলছি? এই কথা বলছি তার কারণ, বটম এন্ড রেজাল্টটা থেকে শুরু করি। সেটা হচ্ছে 41 পাতার যে সুপ্রিম কোর্টের রায়, তার 39 নম্বর পাতায় 46 নম্বর পয়েন্টে মাননীয় প্রধান বিচারপতি লিখছেন, ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। আই রিপিট, প্রথম অংশটা শুনুন, ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। অর্থাৎ সমস্যা তো ঠিক এই জায়গায় যে আমি কারা টেন্টেড, কারা অযোগ্যতার তালিকা দিচ্ছি, কিন্তু সেই তালিকার বাইরে বাকিরা যে প্রত্যেকে যোগ্য সেই হলফনামাটা দিচ্ছি না, সেই তালিকাটা দিচ্ছি না। ক্যান্ডিডেটরা প্রত্যেকে যোগ্য, কেউ টেন্টেড নয়। এই তালিকাটা বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেয়েছিল এসএসসির কাছে, না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এসএসসি সেই তালিকা জমা দিয়েছে। কেউ বলতে পারেন যে না, এত নিশ্চিতভাবে বলছেন কি করে। এইবার আমি আমার দ্বিতীয় অংশে আসব। মনে করুন, এই যে সুপ্রিম কোর্টে কালকের রায়, এটা দাঁড়িয়ে আছে কোন রায়ের ওপর? কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের রায়ের ওপর। দেবাংশু বসাকের রায়কে কার্যত কালকে আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট। দেবাংশু বসাক মাননীয় বিচারপতি, তিনি রায় দিয়েছিলেন কবে? 22শে এপ্রিল 2024। 25শে এপ্রিল সিদ্ধার্থ মজুমদারের, মানে এসএসসির বর্তমান চেয়ারম্যানকে আমরা কি প্রশ্ন করেছিলাম আপনাদের সামনে রাখব। সেই প্রশ্ন উত্তর মন দিয়ে দেখুন, দেখলেই বুঝবেন যে এতক্ষণ ধরে আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করে আমি যা বললাম সেটা অক্ষরে অক্ষরে সত্যি কিনা। আমাদের প্রতিনিধি সিদ্ধার্থবাবুকে প্রশ্ন করেছিলেন, তাহলে সবাইকে যোগ্য আপনি বলতে পারছেন না? সিদ্ধার্থবাবুর উত্তর ছিল, কোট আনকোট, দেখাবো এক্ষুনি ক্যামেরায়, এটা কখনোই সার্টিফাই করা যায় না। রিপিট, সিদ্ধার্থবাবু বলছেন এটা কখনোই সার্টিফাই করা যায় না। আমি তো সবাইকে চেক করে দেখিনি তাদের ওএমআর কি।
এইটাই তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এসএসসির কাছে জানতে চেয়েছিল, যে আপনারা বলুন যে এই টেন্টেড তালিকার বাইরে যারা আছেন তারা প্রত্যেকে যোগ্য কিনা, যে বিষয়ে সম্পূর্ণ নিরুত্তর থেকেছে এসএসসি। তারা বাকিরা যে যোগ্য হলফ করে সেটা বলেনি, না হাইকোর্টে বলেছে না সুপ্রিম কোর্টে বলেছে। সমস্যা সেইখানে। আমি এইবার দেখাবো যে 22শে এপ্রিল 2024 মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের রায়ের পর 25শে এপ্রিল 2024 এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঠিক কী বলেছিলেন। একটা বড় অংশ দেখাবো, আনকাট। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি তাদের ওএমআর। আবার বলছি, এইখানে সমস্যা। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পরে যদি এসএসসির চেয়ারম্যান এই কথা বলেন, তাহলে সুপ্রিম কোর্ট এই ভরসায় কি করে যোগ্য অযোগ্য বাঁচবে? যোগ্যদের তালিকার অপেক্ষায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে ছিল, কিন্তু সেই তালিকা, খুব স্পেসিফিক্যালি আমি প্রশ্ন করছি, সেই তালিকা এসএসসি কি দিয়েছিল? আমি এইখান থেকে আরেকটা মারাত্মক অভিযোগে আসব, যে অভিযোগ একজন চাকরিহারা, একজন চাকরি প্রাপক অভিজিৎ করণ, তাদের বক্তব্য যে তারা যখন দেখা করতে গেছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, এই যোগ্য অযোগ্য তালিকা কেন এসএসসি কোর্টের হাতে তুলে দিচ্ছে না। সেই সময় স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের বক্তব্য কী ছিল, চেয়ারম্যানের বক্তব্য কী ছিল, আই রিপিট, এই সময় তো ক্যামেরা ছিল না, যার ফলে আমরা জানি না। কিন্তু এই অভিজিৎ বাবু শিক্ষক, চাকরি হারিয়েছেন, ওই 26,000 অসহায় যারা চাকরি গেছে তাদের মধ্যে, তার হুবহু তিনি কি বলেছেন তুলে ধরব। এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি, একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি, আপনি কি ডেটা দিয়েছেন। এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি, 5 বার থেকে 6 বার, আমরা শুধু একটা কথাই বলেছি, আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য, আপনি যোগ্যদের লিস্টটা দিন। উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা। উনি অযোগ্য কারা বলতে পারছেন, উনি যোগ্য কারা বলতে পারছেন না। তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য, আমি বলতে পারবো না, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? দেখুন, আজকে এসএসসি বলছে আমরা আদালতকে সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য কথা না, সেটাই হচ্ছে আসল কথা, যে আদালতের সন্তুষ্টি বিধান করতে পারলে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি যায়ই না, সমস্ত দুধ কা দুধ পানি কা পানি হাইকোর্টেই হয়ে যায়। অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকার বাইরে বাকিরা যোগ্য কিনা, এই হচ্ছে তালিকা। এই অত্যন্ত জরুরি এবং একমাত্র কাজটাই এসএসসি কি করতে পেরেছে। কলকাতা হাইকোর্টে বারে বারে দফায় দফায় বিভিন্ন এজলাসে যে 3টে হলফনামা আমার হাতে আছে, তাতে কিন্তু এই তালিকার মানে লিস্টের এলও নেই বলা যায়। হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে কার্যত ওই জন্য একই রায় দিয়েছে। কেউ বলতেই পারেন যে এটাই তো হওয়ার ছিল তালিকা না দিলে। বিক্রম চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী কি বলছে, বিক্রমের কাছে যাব। স্কুল সার্ভিস কমিশন বারবার দেখানোর চেষ্টা করছে তারা একটা স্যাগ্রিগেটেড লিস্ট দিয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে, কিন্তু সেই স্যাগ্রিগেটেড লিস্টটা যদি আমরা যখন সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিল, সেইখানে স্পেসিফিক্যালি কিছু টেন্টেড ক্যান্ডিডেটের কথা বলেছে। এই যে টেন্টেড ক্যান্ডিডেটের কথা বলেছে, শুরুর দিকে স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রথমে জানিয়েছে মিস্টেক, আবার ধরা পড়েছে, আবার জানিয়েছে মিস্টেক, আবার ধরা পড়েছে, আবার জানিয়েছে মিস্টেক, এবং ক্রমশ সংখ্যাটা বাড়তে গেছে। বাড়ার পরে যখন আলটিমেটলি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের কাছে ফাইনাল ফিগারে বারবার করে যখন কোর্ট জানতে চাইছে যে আপনাদের এই ফিগারটা আপনারা একদম স্পেসিফিক্যালি বলুন, তখন স্কুল সার্ভিস কমিশনের থেকে যে তথ্য বা যে ফিগারটা দেওয়া হয়েছিল সেটা টেন্টেডদের ক্যান্ডিডেট, এটা একটা বড় গল্প। এবং আরেকটা জায়গায় জিনিসটা যেটা আছে, জেনুইন কারা, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্টে কোনো জায়গাতে দেয়নি। ডিভিশন বেঞ্চে যখন মামলার হিয়ারিং হচ্ছে, সেখানে প্রত্যেকটা এফিডেভিটের মধ্যে সেখানে যতগুলো আইডেন্টিফাইড করেছে যারা রিট পিটিশনার বা সিবিআই, তাদেরগুলোকে স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে যে হ্যাঁ এইগুলো ভুয়ো। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে
ভলেন্টারিলি কোনো কিছু আজ পর্যন্ত জানানো হয়নি, যেগুলো একদম অ্যাপারেন্টলি আমরা মামলা চলার সময় দেখিয়েছি যে কারো র্যাঙ্ক জাম্প হয়েছে। অর্থাৎ বিক্রম আপনি বলছেন যে 6000-এর কাছাকাছি সংখ্যাটা এসএসসি বলছে যে এরা ভুয়ো, কিন্তু সেই ভুয়োর বাইরের যারা বিপুল সংখ্যক চাকরি প্রাপক শিক্ষক শিক্ষিকা তারা যে অরিজিনাল, এইটা এসএসসি তালিকা দেয়নি। বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি কোনোদিন দেয়নি। আর যে সংখ্যাটা ভুয়ো বলছে সেটা স্কুল সার্ভিস কমিশন বলছে না, সেটা আমরা বলেছি বা সিবিআই তদন্ত করে বার করেছে, তারপরে স্কুল সার্ভিস কমিশন আদালতে মানতে বাধ্য হয়েছে, সেটা এসএসসি নিজের থেকে কোনোদিন বলেনি। ফার্দার যখন চেয়ারম্যানকে বলা হয়েছিল, যখন ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছিল, বারংবার হাইকোর্ট জিজ্ঞেস করেছিল একটা খুব ভাইটাল পয়েন্ট যেটা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে উঠেছে, 242 নম্বর প্যারাগ্রাফ যেটা ডিভিশন বেঞ্চের অর্ডারে আছে। স্কুল সার্ভিস কমিশন বলছে ইন দ্য কোর্স অফ হিয়ারিং School Service Commission did not discount the fact that possibilities of further illegalities exist. আরও ইলিগালিটি আসতে পারে, এটা আমাদের সাবমিশন না, এটা স্কুল সার্ভিস কমিশনের সাবমিশন। 242 নম্বর প্যারাগ্রাফ ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছিল সেইখানে। এবং তার ওপর আরও একটা জিনিস বেরিয়ে এসেছিল, যেটা হচ্ছিল প্যারাগ্রাফ 265, যেটা স্টেট গভর্নমেন্ট বলছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ দেয়ারফর অ্যাকসেপ্টেড দ্যাট there are widespread illegalities in the selection process and that the number of persons who received appointments illegally could not be determined in exactitude. স্টেট গভর্নমেন্ট নিজে বলতে পারছে না যে কতজন অ্যাপয়েন্টেড ইল্লিগালি হয়েছে। এই দুটো পয়েন্টের ওপরে সুপ্রিম কোর্ট বারবার করে স্টেট গভর্নমেন্টকে এবং স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছে, তারা কোনো উত্তর দিতে পারেনি। এবং অনলাইন স্ট্রিমিংয়ে সারা ভারতবর্ষে সবাই দেখেছে, লাস্টে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলেছে হ্যাঁ এটা আমরা বলেছি, কিন্তু যে ফিগারগুলো দেখিয়েছে সেইটার ওপরে এর কোনো সদুত্তর আজ অবধি দিতে পারেনি। এবং জেনুইন কারা তাদের লিস্ট আজ অবধি দেয়নি। যদি জেনুইন দেবার মতন এদের ইচ্ছে থাকতো বা সদিচ্ছে থাকতো, তাহলে জেনুইন এবং টেন্টেড দুটো লিস্ট তো পাবলিশ করে দিতে পারতো। যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হচ্ছিল তখন কিন্তু বিভিন্ন সময়তে কোর্ট অর্ডার দিয়ে লিস্টগুলো পাবলিশ করে দিয়েছিল। সেই লিস্ট যাতে পাবলিশ না হয় তার জন্য রাজ্য সরকার, টেন্টেড ক্যান্ডিডেট এবং স্কুল সার্ভিস কমিশন বারবার করে দৌড়েছে আপার ফোরামগুলোতে যাতে লিস্ট পাবলিশ না করা হয়। সেই অর্ডারও পর্যন্ত আছে। আলটিমেটলি তারা লিস্ট দিতেও পারেনি এবং লিস্টটা পাবলিশ করেনি। আজকে যদি পুরো লিস্ট উইথ নাম, রোল নাম্বার, ওএমআর সমস্ত কিছু পাবলিশ করে দিলে কি অসুবিধা আছে? দুটো লিস্ট, টেন্টেড আনটেন্টেড, একদম ডিটেলস পাবলিশ করে দিতে, এবং স্কুল সার্ভিস কমিশনের রুলে আছে, তাও তারা করেনি। একদম বিক্রম যে সম্ভাবনার কথা বলছেন সেটা হলে তো আর এই মামলা সুপ্রিম কোর্ট অবধি যায়ই না। দুধ কা দুধ পানি কা পানি, কে যোগ্য কে অযোগ্য এই তালিকার ভিত্তিতে কোর্ট সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সেখানেই কাহানি খতম। আমি ঠিক এই জায়গা থেকে আজকে এসএসসির তরফে যে দাবি করা হয়েছে যে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হয়নি। এই গোটা এখনো পর্যন্ত 16 মিনিট দেখে আপনারা কি বুঝলেন যে আদালত, কোনো আদালত, নিম্ন আদালত থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তালিকা না দিলে কারুর পক্ষে সন্তুষ্ট হওয়া কি সম্ভব? আইন কি বলছে? আমি দ্রুত একবার এসএসসির দাবি সমানভাবে আপনাদের সামনে রাখব। যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না, আমি এটার কোনো জবাবই দেব না। একটা বিরাট দুর্নীতি, আর তার জন্য অযোগ্যদের পাশাপাশি রাতারাতি চাকরিহারা অসংখ্য যোগ্য ছেলে মেয়েও। আর চাকরি প্রার্থী থেকে বিরোধী সবার একটাই দাবি, এটা হয়েছে শুধুমাত্র এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারায়। অথচ তারপরও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মুখে সেই দায় এড়ানো উত্তর। এই মামলায় শুরু থেকে সুপ্রিম কোর্ট বারবার যে প্রশ্নটা তুলেছে তা হলো, যোগ্য এবং অযোগ্যদের কি আলাদা করা সম্ভব? 2024 সালের 29শে এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, ওয়েমার শিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? তখন এসএসসি জানায় তাদের কাছে কিছু সেকেন্ডারি তথ্য রয়েছে যার ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে। তারপরও বিচারপতির বেঞ্চ বলে, আলাদা করা কি আদৌ সম্ভব? 2024 সালের 7ই মে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে। বৃহস্পতিবার সেই সুপ্রিম কোর্টে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিল, যাতে এটা কার্যত স্পষ্ট যে এসএসসি যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি। এতগুলো যোগ্য ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ার পরও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মুখে এ নিয়ে কোনো স্পষ্ট উত্তর নেই।
রয়েছে সেই দায় এড়ানোর সুর। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং কোর্ট এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এফিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এখানেই প্রশ্ন উঠছে যে তথ্য আদালতকে সন্তুষ্ট করতে পারে না, তার গুরুত্ব কি? তাহলে আর এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করলো কোথায়? এসএসসির চেয়ারম্যানের দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন আইনজীবীরাও। তাদের দাবি এসএসসির তরফে একাধিক হলফনামা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে অযোগ্যদের তালিকা দেওয়া হলেও নির্দিষ্টভাবে যোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া হয়নি। প্রকৃত বৈধ বা প্রকৃত অবৈধ এই ক্যান্ডিডেট তখনই বাছা সম্ভব হবে যখন ওএমআর শিটটি প্রকৃত হবে। এখন ওএমআর শিট প্রকৃত কি প্রকৃত নয়, সেই ক্ষেত্রে এসএসসির স্ট্যান্ড হচ্ছে ধরি মাছ নাচুই পানি। আমি বলবো না এটি আমার ওএমআর শিট, অতএব সিবিআইয়ের উদ্ধারকৃত ওএমআর শিট, এটি ঠিকও বলছি না ভুলও বলছি না। এই ধরি মাছ নাচুই পানি করতে গিয়ে আজকের এই অবস্থা হয়েছে। 3টে অ্যাফিডেভিটে যেটা কোর্ট বারবার সন্তুষ্ট না হতে ওনাদের কাছে জানতে চেয়েছিল যে আপনাদের স্ট্যান্ড কি, এই দুর্নীতির বিষয়ে আপনাদের স্ট্যান্ড কি, আপনারা একটা লিস্ট দিন। কোনো যোগ্যের তালিকাই কমিশন এই 3টে হলফনামাতে দেয়নি। যে তালিকা দিয়েছে সেটা শুধুমাত্র মামলাকারীরা যে তালিকা দিয়েছিল কিছু জনের, সেই তালিকা দিয়েছে। সেটাতেও বলেছিল কোট আনকোট আইডেন্টিফাইড সো ফার। এতেই বোঝা যাচ্ছে যে কোনো তালিকাই দেয়নি, প্রকৃত তালিকা যারা যোগ্যের তালিকা। শুধু অবশ্য এসএসসির চেয়ারম্যান নয়, কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর মুখেও। আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। 3টে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে, সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই, শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে। সেই জন্য তো 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন। এতগুলো মানুষের ভবিষ্যৎ অন্ধকারে, অথচ এখনো সবাই দায় এড়াতে ব্যস্ত। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সিদ্ধার্থবাবু সাংবাদিকদের উপদেশ দিয়েছেন যে তারা যেন হোমওয়ার্ক করে আসেন। মুশকিল হচ্ছে যে এসএসসি নিয়ে 19 সাল থেকে হোমওয়ার্ক করছি এবং হোমওয়ার্কের পর এই যাবতীয় তথ্য আপনাদের সামনে রেখেছি, এমনকি ওএমআর শিটে কীভাবে 0 নম্বরকে 53 হলো সেই সব হোমওয়ার্কও রেখেছি। 2014 সাল থেকে প্রাথমিক দুর্নীতির একটার পর একটা অভিযোগ এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরেছে। আর মুশকিল হচ্ছে এই হোমওয়ার্ক দেখার পর কালকে সিদ্ধার্থবাবু আবার প্রেস কনফারেন্স করে একটা ক্লাস ওয়ার্ক হিসেবে তার যুক্তি যদি শোনান সেটাও আপনাদের সামনে রাখবো, কোনো তাতে অসুবিধা নেই। কিন্তু আমার পরের বক্তা যিনি, তিনি হচ্ছেন চিত্তরঞ্জন মণ্ডল। তিনি হচ্ছেন এই এসএসসির চেয়ারম্যান ছিলেন তাই নয়, তিনি তৃণমূল আমলের প্রথম এসএসসির চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবু। আমি আপনার কাছে আসব যে কেন একাধিক কোর্ট বারবার জানতে চাওয়া সত্ত্বেও এরা যোগ্য এরা অযোগ্য এই তালিকা এসএসসি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিল না? আরও স্পেসিফিক্যালি আমি যদি প্রশ্নটা করি, চাল এবং কাঁকড় এমনভাবে মেশানো হয়েছে যে আলাদা করা গেল না। বহু চেষ্টা করা হয়েছে এসএসসির তরফে, আলাদা করতে তারা পারেননি, নাকি ইচ্ছাকৃতভাবে আরও মিশিয়ে দেয়া হলো, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আলাদা করা গেল না? এই জন্য আমি এই প্রশ্নটা করলাম যে আমি ওএমআর শিটে কালকে বিস্তারিত এই রায় নিয়ে আলোচনা করেছি, আজকে আর রিপিট করছি না। ওএমআর শিট 1 বছরের পরে নষ্ট করে দিলাম, তার মিরর কপি রাখলাম না, অর্থাৎ কোথাও আমি দুর্নীতির একটা গেম প্ল্যানের পার্ট হিসেবে আমি এই বিভাজনটা, এই দুটো আলাদা তালিকা কোনো কোর্টকে দিলাম না। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে চিত্তরঞ্জনবাবু আপনার কি মনে হয়? দেখুন, পুরনো অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ধরুন এখন ক্রাইসিস আছে, কারণ দেখা যায় যতগুলো অ্যাপ্লিকেন্ট হয় নাম্বার অফ পোস্টের থেকে অনেক বেশি, বেশ কয়েক গুণ। যতই আমরা দাবি করি না কেন, ক্রাইসিস ইন এমপ্লয়মেন্ট আছে। কাজে যেখানেই ক্রাইসিস থাকবে সেখানেই করাপশানের স্কোপটা বেশি এসে যায়। এবং আমি বলবো যে সরকার প্রতিষ্ঠিত আছেন তারা যদি বলেন যে এসএসসি হচ্ছে অটোনোমাস ইনস্টিটিউশন, এই কথাটাকে ধরে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। সাধারণভাবে তাদের একটা প্রথমেই যখন তারা রিক্রুটমেন্ট করতে চাইছেন, যখন ক্রাইসিস আছে, বিরোধী দল স্ট্রং আছে,
তাদের উচিত ছিল কোনো একটা ট্রান্সপারেন্সিটা নিয়ে আলোচনা করা। এমনটা নয় যে কিভাবে ট্রান্সপারেন্ট করা যাবে সে ব্যবস্থাটা ছিল না। কারণ সেই সময়ে যে সময় চেয়ারম্যান ছিলাম আমি প্রথমেই বুঝেছিলাম যে সরকারকে যদি কালিমা মুক্ত করতে হয় ট্রান্সপারেন্সি আনতে হবে। সেই জন্য আমি প্রথমেই যেটা করেছিলাম ওএমআর সিটের সাথে ডুপ্লিকেট ওএমআর দিয়েছিলাম, কার্বনলেস ডুপ্লিকেট। আমার মনে আছে আমার যুক্তিতক্ক অনুষ্ঠানে আপনি একবার বলেছিলেন যে এতটা চাপ এসেছিল আপনাদের, এমনকি নেতা মন্ত্রীদের গাড়ির ড্রাইভারকে দিয়ে অবধি তালিকা পাঠানো হতো আপনার কাছে। হ্যাঁ, সেই জন্যই আমি জানতাম এই চাপটা তো থাকবেই, সেই জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম, ওই ট্রান্সপারেন্সিটার উপর জোর দিয়েছিলাম, যার জন্য কার্বনলেস ডুপ্লিকেট পেপার তৈরি করে ছেলেদের ওএমআর সিটে দেওয়া হয়েছিল, তারা পরীক্ষা দিল, নিজেরা ওএমআর সিট নিয়ে চলে গেল। আজকে যদি বা যেটা নিতে হয় পরীক্ষা দেওয়ার পরে ওএমআর সিট যেটা হলো সেটাকে স্ক্যান করেও তো ওয়েবসাইটে তুলে দেওয়া যেত, যাতে যে কোনো ছেলে সেটা দেখতে পারতো, সার্টিফাই করতে পারতো, তার আপত্তি থাকলে সে ডাউনলোড করে এসে কমপ্লেন করতে পারতো। অর্থাৎ কোনো ট্র্যাক আমি আগের থেকেই আমার স্বচ্ছতা নেই যে করতে হবে, এ মানসিকতাটা গড়ার থেকেই ছিল না, এটাই প্রমাণ করে। আর যদি বলেন যে এসএসসি অটোনোমাস সেই পুরোভাবে দায়ী, তাহলে তো সিদ্ধার্থ মজুমদারকে দায়িত্ব নিতেই হবে, কারণ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আর একটা কথা, তাই যদি হয়, এসএসসি যদি কন্টিনিউয়াস হয়, তাহলে পূর্বতন মন্ত্রী জেলে কেন? এই প্রশ্নটা এসেই যায়। তার মানে কোথাও না কোথাও তার একটা ইন্টারাকশান ছিল। যতই দাবি করা হোক যেটা অটোনোমাস, অ্যাকচুয়ালি অটোনোমাস নয়, জোর চাপিয়ে দেওয়া হয়েছিল। এইখানেই মাথাটা উঁচু করে সিলেকশন করাটার প্রয়োজন ছিল। তার পরিণতি হয়তো আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা হস্তক্ষেপ করি না, আপনার অভিজ্ঞতা কি বলছে? সেই জন্য তো বলছি, যদি অটোনোমাস হয় তাহলে পুরো দায়টা তো চেয়ারম্যানের, তাহলে পুরনো প্রাক্তন মন্ত্রী জেলে কেন? কি করে জেলে গেলেন? তার সঙ্গে সম্পর্ক কোথায়? সে সম্পর্কটা নিশ্চয়ই এস্টাবলিশড হয়েছে, তাই উনি গেছেন। কাজে কাজে অটোনোমাস মুখে দাবি করলেও যে কি হচ্ছে সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, প্রমাণ তো করতে পারবো না, কারণ অনেক কিছু আন্ডার দ্য টেবিল হয়, বলা হয়। কারণ আমি জানতাম ট্রান্সপারেন্টলি ব্যবস্থা না করলে শেষ দায়ভার চেয়ারম্যানকেই নিতে হবে, যার জন্য বেশ কিছু লোক যারা দায়িত্ব ছিলেন তারা জেল খাটছেন, আর বাকিরা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সেটা যদি তারা আগে ভাবতেন ভবিষ্যতে, তাহলে তারা কিন্তু ওএমআর সিটটা দিতেন, বা ওএমআর সিটটা স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিতেন, ছেলেরা দেখে নিত। নিটে যেটা আছে, যে প্র্যাকটিসটা এসএসসিতে চালু করা হয়েছিল, এবং সেখানে যে সমস্ত টেকনিক্যাল পার্সোনালিটি আছে দে আর ওয়েল ইকুইপড, তারা করে ফেলেছে। তাছাড়া আরেকটা পয়েন্ট আপনাদের বলি, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, এসএসসিতে এমন ইনফ্রাস্ট্রাকচার আছে তার ইভ্যালুয়েশনের জন্য আউটসোর্স করার প্রয়োজন নেই। ঠিক, অথচ এক্ষেত্রে আউটসোর্স করা হচ্ছে। আমার একটা ছোট্ট কৌতূহলের প্রশ্ন আছে, আপনি ছেড়ে দিলেন, আপনি বারবার ব্যাখ্যা করেছেন কেন, কতটা চাপ ছিল। তারপরে যিনি এসএসসি চেয়ারম্যান হলেন তিনি মাত্র 2.5 মাস ছিলেন, সেটাও মানে আমি হ্যাঁ, আর 2.5 মাসের মধ্যে আবার সুবীরেশ বাবু চলে এলেন। এই ব্যাপারটা কি? মানে আমি বলছি কোনো সরকারি পদ, বিশেষ করে এসএসসির মতো গুরুত্বপূর্ণ সরকারি পদে একজন 2.5 মাস থাকবেন, আর একজন আপনার মতো মানুষ চাপের জন্য ছেড়ে দেবেন, এটা তো খুব মানে অর্থাৎ অশনি সংকেত আগে থেকেই ছিল। ডেফিনেটলি, এতে তো সন্দেহ নেই কোনো, এটা তো আর এর জন্য বলতে হয় না। এক্ষুনি একজন শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে উনি বললেন হাইকোর্টের পছন্দ হয়নি। কি পছন্দ হয়নি? কি দিয়েছেন আপনারা যে পছন্দ হবে? আপনারা তো এভিডেভিট করে কোনো ডেটাই দেননি। বিরোধী পক্ষ তার বলেছে, সেগুলোকে আপনারা করোবোরেট করেছেন মাত্র। এটা মাথায় রাখতে হবে, সেটা পছন্দের জায়গাটা কোথায়। একেবারে তবে তো আমি বলবো যে আমার পছন্দ হয়েছে বা পছন্দ হয়নি। একদম একেবারে খোলামেলা ভাবে ওনার নিজের অভিজ্ঞতা বললেন। আমি যেহেতু চিত্তরঞ্জন বাবু আগের শিক্ষামন্ত্রী, অর্থাৎ যিনি এখন জেলের মধ্যে, পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তারপর তার বান্ধবীর ফ্ল্যাট থেকে যা যা পাওয়া গেল, কিভাবে তোলপাড় ফেলে দিয়েছিল শুধু রাজনীতিতে নয়, সমাজেও, বঙ্গ সমাজেও, দেখাবো এবার। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? দুর্নীতির দায়ে 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে প্রায় 26,000 জনের। বিরোধীদের নিশানায় তৃণমূল সরকার। আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সঙ্গে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী কি জানেন যে 2013 সালে ব্রাত্য বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মণ্ডলকে, অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো একটা সৎ মানুষকে, তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেবে 2022 সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হয়, ফ্ল্যাটের মধ্যে 2টি বস্তায় 21 কোটি 90 লক্ষ টাকা লুকোনো ছিল। এর কয়েকদিন পরই বেলঘরিয়ার আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 27 কোটি 90 লক্ষ টাকা। সব মিলিয়ে 5 কোটির বেশি মূল্যের গয়নাও বাজেয়াপ্ত করে ইডি। এছাড়াও শান্তিনিকেতনের প্রান্তিকে পার্থ ও অর্পিতার নামে বাংলো বাড়ি অপাসহ নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় যখন জেলবন্দি, তখন তার ঘাড়েই কার্যত যাবতীয় দোষ চাপানোর চেষ্টা করছে তৃণমূল। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জা। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা নোটিশে মিডিয়ার মাধ্যমে আমাকে 6 বছর বহিষ্কার করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। উনি এত ক্ষমতাবান ছিলেন, তো সেই সমস্ত ক্ষমতার অপব্যবহার করে যেভাবে রাজ্য সরকারকে আজকে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে হয়েছে, সেই বিড়ম্বনার জন্য ওনার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি পাপ বাপকেও ছাড়ে না। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক তুলে ধরে দুজনকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন, তাকে, যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না, তাকে দিয়ে এটা করেছেন। কে কে দুর্নীতি করেছেন, কে কে মদত জুগিয়েছেন, তাকে কোনোদিন সামনে আসবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে দায় রাজ্য সরকারের। না, কোনো বিরোধী নেতা কথা বলছেন না, বলছেন রাজ্যসভার তৃণমূলেরই পদত্যাগী সাংসদ জহর সরকার। কি বলছেন জহর সরকার, দেখাবো। দায় তো রাজ্য সরকারের, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওএমআর শিট যদি নষ্ট, ওরা সব নষ্ট করে দিল। ওএমআর শিট রাখা উচিত ছিল। ওএমআর শিটের না রাখলেও ওএমআর শিটের একটা কপি বলে, ওটাকে মিরর ইমেজ বলে। মিরর ইমেজ রাখা যায় অনেক অল্প স্পেসে। ওএমআর রাখতে গেলে একটা জায়গা বেশি লাগে কম্পিউটারে, সেটা রাখার বাধ্যকতা ছিল, সেইগুলোও নষ্ট করে দিল রাজ্য সরকার। এবং তার এসএসসি আর তার শিক্ষা পরিষদ সকলকে বলা হয়েছিল যে আপনারা ভাগ করে দিন, আপনারা ভাগ করে দিন। কিন্তু সেটা ভাগ করতে গেলে তখন তো ধরা পড়ে যাবে, ভাগ করতে গেলে তো তখন তো ধরা পড়ে যাবে। কিন্তু ভাগ করা উচিত ছিল, উচিত ছিল। মোহভঙ্গ এই জন্যেই যে, আর তারপরে দেখলাম যে মোদিকে আমি বারবার স্বৈরাচারী বলি, কিন্তু স্বৈরাচারের চিহ্ন তো এখনও দেখা যায়। হ্যাঁ, রাজ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা ভালো মেধাবী ছাত্র ছাত্রী, যারা পরীক্ষায় পাশ করে জিতেছে, পেয়েছে, মানে তারা সফল হয়েছে, তারা চাকরি পেয়েছে, তারা পোস্টিং পেয়েছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, মা বাবাকে দেখতে হচ্ছে, তাদের কেন এই অভিশাপ? কিসের জন্য? ওই যারা চোরগুলো এসে পয়সা দিয়েছিল, আর যারা পয়সা দিয়েছিল সকলকে আমি চোর বলবো না, কেন অনেককে বাধ্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জানতেন, তবে বলা হবে যে শাসক হিসেবে একটা দুর্বলতার পরিচয় দেখালেন। আর মমতা ব্যানার্জি জেনে যদি এটা ছেড়ে থাকেন, তবে কিন্তু ঠিক কাজে করেননি। অতএব নাক নেই জেনেও হলেও ওনার একটা দায়িত্ব থেকে গেল। এখন উনি বলছেন যে ইনডোর স্টেডিয়ামে আসো, আমরা কথা বলি। আমি তো চিন্তা করছি প্রশাসক কি কথা বলবে, আমি তো বুঝতে পারছি না। যে পরীক্ষা এমন একটা জিনিস যেখানে এক সময় যে পাশ করছে, তাকে যদি পরের দিন বা পরের সপ্তাহে আবার ওই পরীক্ষায় বসতে বলা হয়, সে পাশ নাও করতে পারে। আমি হেসে বলতাম যে আমি এক চান্স আইএস পেয়েছি, পরের বার যদি বসতে বলতো আমি বোধহয় আন্দামান পুলিশ সার্ভিসও পেতাম না। হ্যাঁ, বলা যায় না কিছু।
একটার পর একটা প্রশ্ন তুললেন জহর সরকার। আমি বলছি যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি নগদ এবং প্রায় 11 কিলো সোনা উদ্ধার হয়েছিল। সিবিআই তদন্তে উঠে এলো যে রীতিমতো জেলায় জেলায় কালেকশন এজেন্ট নিয়োগ করে শিক্ষক শিক্ষিকার চাকরি, শিক্ষাকর্মীদের চাকরি বিক্রি হয়েছিল। এখনও বারবার মনে পড়ে যে এই অনুষ্ঠানে আমি শুনিয়েছিলাম সেই অডিও, হাইকোর্টের এজলাসে যেটা শোনানো হয়েছিল, যেখানে একজন বলছেন যে সাদা খাতা জমা দিতে হবে, চাকরি দিতে সুবিধে হবে। আমি ঠিক এই প্রশ্নে অর্ণব সাহার কাছে যাব। অর্ণব, এক হচ্ছে যে ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের খুচরো দুর্নীতি, নাকি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় যে শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি? এই 26,000-এর চোখের জলের দায় তো সরকারের, জহর সরকার বলছেন। সুমনদা, এ পর্যন্ত যে আপনি প্রতিবেদন দেখালেন, যতটা প্রতিবেদন দেখালেন এবং দুটো বক্তব্য শুনলাম, তারপর জহর সরকারের বক্তব্য শুনলাম, আরও বেশ কিছু বক্তব্য শুনলাম, তার মধ্যে থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এসএসসির তরফ থেকে যা যা বলা হয়েছে, 3টে হলফনামা দেওয়া হয়েছে, কিছু সংখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এতৎসত্ত্বেও সব মিলিয়ে এক ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে। কিন্তু সেই অসঙ্গতির ভিত্তিতেই কিন্তু গতকাল যে 41 পাতার রায় এসেছে, সেই রায়টা এসেছে এবং সেই রায়টাকে আমরা সঙ্গত ধরবো নাকি অসঙ্গত ধরবো, সেই প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে আসছে। তার কারণ হচ্ছে এই রায়ের যে 11 পাতায় খুব পরিষ্কার করে আর্টিকেল 16(1) আর আর্টিকেল 16-র ভায়োলেশন যেন না হয় কোনো একটা রায়ের ক্ষেত্রে, সেটা কিন্তু এই রায় যারা দিচ্ছেন সেই মহামান্য বিচারপতি তারাই বলছেন। অর্থাৎ কোনো একজন যে নিরপরাধ সেও যেন দোষী সাব্যস্ত না হয়। এই যে সাংবিধানিক একটা জায়গা রয়েছে, এই যে সাংবিধানিক একটা মূল আমাদের ভরকেন্দ্র রয়েছে আমাদের আইনি ব্যবস্থার, সেটার কথা তারাই উল্লেখ করছেন। আবার তার পাশাপাশি তারা যখন একটা সেগ্রিগেশন করছেন, সেই সেগ্রিগেশনে যেমন 3টে বা 4টে ক্যাটাগরি ভেঙে দিয়ে 1498, 926, 4091 মিলিয়ে 6515 এদেরকে বলছেন এরা হচ্ছে কেঙ্কেক, এবং এরা কেঙ্কেক, এরা আর কোনো রকমভাবে পরীক্ষা দিতে পারবে না, আর চাকরি ফেরত পাবে না, এদের টাকা ফেরত দিতে হবে, এতটাও বলছেন। বাদ বাকি যারা রয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে না। অর্থাৎ কোথাও একটা তারা কিন্তু ডিমার্কেট করে দিচ্ছেন পরিষ্কার করে। তাহলে এই ডিমার্কেশন যখন করছেন, এটাকে আমি সঙ্গত বলছি, অথচ যার ভিত্তিতে এই জিনিসটা আসছে, রায়টা আসছে, সেটাকে আমি অসঙ্গতি বলছি। অসঙ্গতি আছে, নেই এরকম আমি বলছি না, অবশ্যই আছে। মুহূর্তে ক্লিয়ার করে দিত, জজ সাহেবও বুঝে যেতেন যদি এসএসসি একটা যোগ্যদের তালিকা দিত। একদম, আমি বলছি যে কিসের ভিত্তিতে তাহলে এই রায়টা হলো, সাদা আর কালোর মতো ব্যাপার, কিন্তু কোনো গ্রে এরিয়া নেই। 18 পাতায় এই রায়ের রয়েছে অন দ্য প্রবাবলি টেস্ট ইজ অ্যাপ্লিকেবল, কথাটা বলছেন। প্রবাবলি টেস্টের উপর ভিত্তি করে এরকম একটা রায় হতে পারে কি? এই রায়টাকে তাহলে কি সেই রায়টার মধ্যে সত্যি সত্যি ন্যায় প্রতিষ্ঠিত হলো? মানে আমি এইটা বলছি যে প্রতিষ্ঠিত হতো যদি চাল আর কাকড় আলাদা করতে এসেছে। চাল আর কাকড় আলাদা করাটা একটা জায়গায় তো মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছেন, করেননি। শোনো, অন্যায় কি তুমি আর আমি দুজনে একমত একটা জায়গায় যে অন্যায় হয়েছে, যে যোগ্যরা কেন চোখের জল ফেলবে 100 বার, সেই প্রশ্নটাই তো উঠতো না হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ে যদি এসএসসি যোগ্যদের তালিকাটা দিত। মাননীয় বিচারপতি 11 পাতায় এই প্রশ্নটাই তুলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু মনে করে দিই, এর মধ্যেই স্যাংটিটি শব্দটা ব্যবহার করেছেন, এবং স্যাংটিটি শব্দটা ব্যবহার করে বলেছেন যে গোটা বিচার ব্যবস্থায় যে স্যাংটিটি থাকা দরকার, মানে যে প্রক্রিয়াটার মধ্যে যে স্যাংটিটি থাকা দরকার, সেটা রক্ষিত হয়নি। মানে এই যে পুরো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা, তার নিয়োগ, তেমন স্যাংটিটি রক্ষিত হয়নি। ঠিক এই একই শব্দ উনি গত বছর ব্যবহার করেছিলেন নিক পরীক্ষায়, নিক 2024-এর পর যখন বিপুল দুর্নীতি ফুটে বেরিয়েছিল, এবং তখন স্যাংটিটি শব্দটাই ব্যবহার করেছিলেন। দুটো ক্ষেত্রে দুরকম রায় কেন হলো? দুটো ক্ষেত্রে যে দুরকম রায় হলো, ওটার ক্ষেত্রে কেন প্যানেল বাতিল হয়ে গেল না? ওই যে পুরো প্রসেসটা বাতিল হয়ে গেল না কেন? সেখানেও তো আমরা দেখতে পেয়েছিলাম যে অন্তত 3-4টে রাজ্যে ব্যাপক অনিয়ম হয়েছে। হরিয়ানা বলুন, গুজরাট বলুন, বিহার বলুন, ব্যাপক অনিয়ম হয়েছে। চিহ্নিত করা গেছে সেই সেন্টারগুলো যেখান থেকে কোশ্চেন লিক হয়েছে, পরিষ্কার বোঝা গিয়েছে, এবং সেটা নিয়ে তোলপাড় হয়েছিল। আপনার মনে আছে সেই সময় 24 সালে যখন লোকসভার নির্বাচন হলো, তারপর এটা ভেসে উঠেছিল, এবং সেই সময় বেশ কিছু নাম এসেছিল, অর্নামেন্টাল কিছু পরিবর্তন করা হয়েছিল। হ্যাঁ, এনটিএ যে সংস্থা, তার মাথায় যারা বসে আছেন, অর্নামেন্টাল কিছু পরিবর্তন করা হয়েছে। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, যেহেতু নিট দুর্নীতির কথা বললে, মারাত্মক দুর্নীতি। দেখুন, আমরা প্রায় প্রতি সন্ধ্যেবেলা নিট দুর্নীতি নিয়ে একের পর এক অনুষ্ঠান করেছি, কিন্তু একটা বড় তফাৎ আছে অর্ণব। সিবিআই রিপোর্ট দিয়ে কোর্টকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে এই 3টে সেন্টার এবং এই ভৌগোলিক এলাকার বাইরে দুর্নীতি ছড়ায়নি। এক্ষেত্রে তো তা হয়নি। এক্ষেত্রে সিবিআই বাদ দাও, আমি বলছি যে ওই 3টে সেন্টারের বাইরে কিচ্ছু, 3টে না 4টে এলাকার বাইরে ছড়ায়নি, এটা সিবিআই রিপোর্ট বলেছিল। আমি সিবিআইয়ের দিকে তাকাচ্ছি না, আমি আর তুমি আবার একমত যে সিবিআইয়ের অধিকাংশ বা বহু কেস নিয়ে আমার তোমার দুজনেরই প্রশ্ন আছে, কিন্তু আমার প্রশ্ন, সিবিআইয়ের তদন্তের ওপর তো নির্ভরই করতে হতো না যদি এসএসসি যোগ্যদের একটা তালিকা দিত, কাহানি খতম, গল্প শেষ হয়ে যেত। যে অনিয়ম হয়েছে এই বিষয়ে তো কোনো সংশয় নেই,
কোনো সংশয় নেই। এবং আমি বলছি তারপরে যে এই যে সাদা আর কালো মধ্যে তুমি গ্রে এরিয়াটা বলছো না, এই গ্রে এরিয়াটা থাকতোই না ওই তালিকাটা পেলে। সুমনদা, এই গ্রে এরিয়ার মধ্যে দিয়ে দেখুন এই যে এতগুলো মানুষ, এতজন শিক্ষক, তাদের উপর যে খাড়াটা নেমে এলো, তাদের জীবন যেভাবে বিপর্যস্ত হয়ে গেল, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা তো একদম এই যে আর্টিকেল 61 আমি একদম অনবের সাথে একমত যে এই যে অভিশাপের খাড়াটা কার্যত এই শিক্ষক শিক্ষিকাদের ওপর নেমে এলো, তাদের চোখের জল মোছাবে কে? এবং সেই তাদের দুর্ভাগ্যের যে যার কোনো কারণ নেই, যেটা অকারণ তারা ভিক্টিমাইজ হলেন, তাদের দায় কে নেবে? আমি ঠিক এই জায়গার এই প্রশ্নে পরে আইনজীবী এবং বিজেপির মুখপাত্র কৌস্তব বাগচির কাছে যাব। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায়, সবাই আজকেও ববি হাকিম এবং হুমায়ুন কবিররা তাকে কটাক্ষ করেছেন যে ব্যক্তিগত দুর্নীতি করেছেন, এবং সরকার সেই ব্যক্তিগত দুর্নীতির কিচ্ছু জানতো না। আমি ধরে নিলাম, তর্কের খাতিরে কিছুক্ষণ ধরে নিলাম, কিন্তু সরকার যখন জানতে পারলো, একটা এত বড় দুর্নীতি যখন জানতে পারলো, তখন তদন্ত না করে, কাউকে গ্রেফতার না করে, সুপ্রিম কোর্টের এই 41 পাতার রায়ের ভাষায় কাভার আপ করার চেষ্টা করা হলো। আমি বলছি এই গ্রেফতারিটা যদি সিবিআই না করে রাজ্য সরকার করত, তাহলে আজকে অর্ণব আরও জোর গলায় বলতে পারত যে মুহূর্তে এই সরকার দুর্নীতির গন্ধ পেয়েছে, তিনি যত বড় শিক্ষামন্ত্রী হন, যতই পার্টির মহাসচিব হন, তাকে আমাদের পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু তা তো হয়নি। উপরন্তু এই রায়তে বারবার যেটার উল্লেখ আছে, ক্যাবিনেট বৈঠক দেখে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেয়, যেটা নিয়ে আপনারা জানেন কালকেই আমি বলেছি যে টিকিং বোম, সেটা সুপ্রিম কোর্ট আগামী 8 তারিখ শুনানি শুরু করবে। যে স্টেটা ডিওয়াই চন্দ্রচূড়, পূর্বতন প্রধান বিচারপতি, তিনি যে স্টেটা রেখেছিলেন সেটা থাকবে কিনা সেটা দেখতে হবে। কিন্তু দুর্নীতি ঢাকা দিতে, ধামাচাপা দিতে, কাভার আপ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিরোধীরা বলছে। কৌস্তব বাগচি, দেখুন, এই প্রথমেই বলি, এই যে সবসময় বলা হচ্ছে না যে এসএসসি অটোনমাস বডি, এসএসসির ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে না, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু কথাবার্তা বললেন। পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানে এই রাজ্যে এই সরকারের আমলে পাড়ার একটা শীতলা মন্দিরের কমিটির প্রেসিডেন্ট হতে গেলেও তৃণমূলের নেত্রী বা তৃণমূলের নেতাদের স্যাংশন ছাড়া সেটা হয় না। এই রাজ্যে তৃণমূলের নেতারা একবার জলের ঢোক গিলতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলের ঢোক গিলছি এই কথাটা বলতে হয়। অনুপ্রেরণা ছাড়া, স্যাংশন ছাড়া এই রাজ্যে কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে এসএসসির এই চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে কারা কারা ইনভলভ, সব এই নিয়ে মানুষের কাছে চিত্রটা পরিষ্কার। বিক্রমদা ওই জাজমেন্টের প্যারাগ্রাফ নাম্বার 242টাকে রেফার করে কথা বলছিলেন। আমি তার পরের দুটো প্যারাগ্রাফ 243 আর 244, যেখানে হাইকোর্ট দেবাংশু বসাকের যে জাজমেন্টে, সেখানে স্পষ্টত এসএসসির যে কী ধরনের রোল, এবং তারা বলেছে অ্যাডভার্সারিয়াল লিটিগেশনে যদিও এই ক্ষেত্রে এসএসসির যারা পরীক্ষার্থী তাদের প্রতি যেই ধরনের হওয়া উচিত ছিল, এসএসসি একদম সম্পূর্ণ বিমাতৃসুলভ একটা আচরণ করেছে। আমি বলছি এসএসসির এই রোলগুলো, এগুলি নিয়ে সব আমরা আলোচনা করছি, সব ঠিক আছে, কিন্তু যে কনটেক্সটটা যদি বলি, কোন কনটেক্সটে প্রথম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, আমি বলছি সুমনদা, এইখানে প্যারাগ্রাফ নাম্বার 363 বা সামথিং, তার যে সাব পয়েন্টসগুলো করা আছে, রোমান নাম্বার 8-এ যে পার্টটা রয়েছে, যে সিবিআই ক্যাবিনেটের সদস্যদের প্রয়োজন পড়লে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। দিস ওয়াজ দি অনলি প্রিমাইস। আমি বলছি এই জাজমেন্টে যদি এই কথাটার উল্লেখ না থাকতো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেত না। চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। বলছো একের পর এক বড় বড় আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন, তুমি বলছো যে এই যে লেখা ছিল যে ইফ নেসেসারি, কৌস্তব আমি প্যারাটাই পড়ি, সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশনস উইথ রিগার্ড টু দ্য পারসনস ইনভলভড ইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভিং ক্রিয়েশন অফ সুপারনিউমারি পোস্ট টু অ্যাকোমোডেট ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস। ইফ নেসেসারি সিবিআই উইল আন্ডারটেক কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ সাচ পারসন ইনভলভ। এইটার জন্য রাজ্য সরকার কোর্টে গেছে 100%। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন ওই দেখো পার্থ জেলের ভেতরে কি কষ্টে আছে, ওই দেখো কুণাল একটা সময় কিরকম প্রিজন ভ্যান চাপড়াতো, আমাকে যদি এরকমভাবে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়, আমাকে যদি জেলের কালকুঠুরির মধ্যে থাকতে হয়, এই ভয় থেকেই অ্যাপ্রিহেনশন থেকে গেছে। প্যারাগ্রাফে যদি ওই প্যারাগ্রাফটা না থাকতো ওই জাজমেন্টে, রাজ্য সরকার আমি বলছি যেত না। এখনো তো রাজ্য সরকার বলছে যে এই রায় রিভিউ পিটিশন রাজ্য সরকার করার কথা ভাবছে। সুমনদা মনে করে দেখো, প্রথম যখন এই অ্যাপ্লিকেশনটা স্টের জন্য রাজ্য সরকার প্রেস করেছিল, চাকরির জন্য কোনো কথা বলেনি, যোগ্য অযোগ্যদের জন্য প্রথমেই ছিল এই অপারেটিভ পার্টে স্টে চেয়েছিল। এখানে বিক্রমদা রয়েছে, এই মামলাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
আমি বলছি বিক্রম দা, যখন প্রথম এই মামলাটা হয়েছিল তুমি মনে করে দেখো, এই অপারেটিভ পার্টটার জন্য রাজ্য সরকার প্রথম স্টে চেয়েছিল, চাকরির জন্য নয়। এই মোডাসটা তাদের বোঝার দরকার। আজকে এই কথাগুলো যখন আমরা বলছি, ঠিক, কিন্তু কৌস্তব আরেকটা আমায় বলতেই হবে, সেটা হচ্ছে ধরে নাও এসএসসি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে লিস্ট তারা দিল না যোগ্যদের, যেটা তারা দেয়নি। আমি বলছি সেই লিস্ট কারা যোগ্য এটা বের করার দায়িত্ব তো সমানভাবে সিবিআইয়েরও। তাহলে সিবিআইও ফেল করেছে এক্ষেত্রে। যেটুকু যা কিছু হয়েছে সিবিআইয়ের জন্য হয়েছে। তো প্যারাগ্রাফ নাম্বার 32, 33, 34, এখানে 34-এ বলছে WBSSC in the initial affidavits filed before the High Court and earlier when they had furnished information including marks reflected in the OMR sheet had not claimed non-availability of scanned OMR sheets. প্রথমে কিন্তু তারা এই কথা বলেনি, পরবর্তীকালে ইনভেস্টিগেশন, ওই নাইসা, ওই বানসাল, এই সমস্ত কিছু হওয়ার পরে যেইটুকুন আজকে সারফেসড হয়েছে সেটা তো সিবিআই এর জন্যই হয়েছে। এবং আমি বলছি সিবিআই এর জন্য যখন এটাও হয়েছে, সিবিআই এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চৌর্যবৃত্তির জন্যই সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি পড়ে জেলে ঢোকাবে, এবং এটাই ভবিতব্য। তোমার উইশফুল থিঙ্কিং। আমি বলছি সিবিআই এত দূর, আমি ঠিক যেরকম বললাম যে এসএসসি তালিকা দিলে এই এদের চোখের জল ফেলতে হতো না এত হাজার হাজার যোগ্য চাকরি প্রাপকদের, তেমন সিবিআই যদি খুঁজে বার করতে পারতো যে সময় তাদের দেয়া হয়েছিল কে অযোগ্য আর কে যোগ্য, তাহলেও আজকে তাদের চোখের জল ফেলতে হতো না। কিন্তু আমি অর্ণবের কাছে উত্তরে আসবো। আমি বলছি যে আমি দুটো ইনস্ট্যান্সে আসছি। 2009 সালের স্কুল সার্ভিস কমিশন, একেবারে শেষ দিকে, বামফ্রন্ট সরকারের শেষের দিকে, সিএজি রিপোর্ট বলছে নাম্বার কমানো হয়েছে 42,000 জনের, নাম্বার বাড়ানো হয়েছে 12,000 জনের, ওএমআর গন্ডগোল হয়েছে আর 2,500-এর। এই প্রেক্ষিতে মামলাটা হয়েছিল। সেই সময় এসএসসির উকিল ছিলেন হচ্ছে আজকে যিনি বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এসএসসির হয়ে তিনি সেই সময় লড়েছিলেন। সেই সময় কে ছিলেন এসএসসির চেয়ারম্যান? ছিলেন হচ্ছে রণজিৎ বসু। রণজিৎ বসুকে কিছু করা হয়েছিল? করা হয়নি। এই যে করা হয়নি, আমি বলছি যে করা তো অবশ্যই উচিত, যারা এটার জন্য দায়ী তাদের অবশ্যই করা উচিত। তাহলে একই রকম ভাবে আমি নিক কেলেঙ্কারিকে আপনি সুমনদা একটু ছোট করে দিলেন, এত ছোট নয় নিক কেলেঙ্কারিটা শিকড় অনেক বড়। না ছোট নয়, আমি বললাম সিবিআই তাদের যে রিপোর্টটা জমা দিল তারা বলেছিল 3টে না 4টে জায়গায় করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেননি। কুম্ভে যদি ধরুন অত বড় একটা দুর্ঘটনা হলো, তার জন্য কি যোগী পদত্যাগ করেছেন? করেননি, বরং তথ্য লোপাট করা হয়েছে ওইখানে সাংবাদিকদের পেটানো হয়েছে যারা মরদেহ খুঁজতে গিয়েছিল, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক, ভারতবর্ষে কেলেঙ্কারির দায় নিয়ে হাতের করে গুণে বলতে পারি যে কজন পদত্যাগ করেছে, কিন্তু পদত্যাগ করবে না পদত্যাগের দাবি এটা শাসক আর বিরোধী ঠিক করবে। পদত্যাগটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে যে ওই 26,000-এর মধ্যে হাজার হাজার চাকরি প্রাপক, যোগ্য চাকরি প্রাপকের চোখের জল। তুমি যেটা আমাকে প্রশ্নটা করলে, তোমার প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে প্যারাগ্রাফ 33 অফ দি সুপ্রিম কোর্ট জাজমেন্ট। সেখানে কি বলছে? ইট ইজ peculiar that WBSSC did not retain the mirror scanned copies of the OMR sheets in the electronic record while allowing MS NISA to keep them. The CBI report dated 5/2/2024 indicates that the WBSSC did not initially retain the scanned mirror copies of the OMR sheet which were subsequently deleted and destroyed. এসএসসি যদি ডিলিট ডেস্ট্রয় করে দেয়, সিবিআইয়ের পক্ষে তো নতুন করে ওএমআর শিট বানানো সম্ভব না। সেখান থেকেই তো অ্যাডভার্স প্রিজাম্পশনের জন্ম। এবং এসএসসির যে রোলটাকে সেটাকে বারবার ডেপ্রিকেট করেছে সুপ্রিম কোর্ট 33, 34 বারবার করে প্রত্যেক করে প্যারাগ্রাফ দেখলে যে এসএসসি যে কন্ট্রাডিক্টরি স্ট্যান্ড নিচ্ছে। কখনো হাইকোর্টে বলছে যে আমাদের কাছে আছে পড়ে দেবো, কখনো গিয়ে বলছে না আমাদের কাছে নেই, কখনো বলছে 2000 আছে, কখনো বলছে 3000 আছে। জুডিশিয়ারি বাইরে বলছে নাইসার সাথে চুক্তি হয়েছিল এসএসসি, সে জানেই না যে ডেটাটেককে তারা আবার সাবটেন্ডার দিয়েছে। এটা হয় কি করে? এবং এটাও সিবিআই ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে, সেই ডেটাটেক আবার স্ক্যান করেছে এসএসসির যে স্ক্যানারগুলো আছে সেইখানে। জায়গাটা বোঝার চেষ্টা করুন। একদম এসএসসির অফিসে বসে, আমার মনে হয় অফিসে বসে করেছে। যদি এসএসসির অফিসে বসে করে থাকে তাহলে সেই ডেটা ফিডব্যাক হয়তো আইবিএম কম্পিউটারটাতে, তাহলে সেই ডেটাটার ডাইরেক্টটা মুছে দিলেও ক্লাউডে থাকার কথা। একদম প্লাস হচ্ছে। আর এসএসসি বলেছিল যে অফিসে স্ক্যান হয়েছে কিন্তু তারা জানে না। হ্যাঁ, আপনার মনে থাকবে। অর্ণববাবুর আরেকটা কথা বলে দিই, আমার ধারণা যে এখনকার যে ধরনের অ্যাডভান্স কম্পিউটার পার্টিকুলারলি আইবিএম এর, তাতে আপনি মুছে দিলেও ডেটা ক্লাউডে জমা থাকে, সেটাও কিন্তু সিবিআই পায়নি। তার অর্থ আমার ধারণা আইবিএম এর হার্ড ডিস্কটাকেই পাল্টে দেওয়া হয়েছে। ক্লাউড কোথায় পাবে? আর শুধু ক্লাউড নয়, এটা ফরেনসিক টেস্ট হলে সেখান থেকেও ডিজিটাল তুললেন। যে আগে যে নিটের জাজমেন্টটা হয়েছিল ভানসিকা 2024 ভলিউম 9 SCC 743,
সেখানে পুরো প্রসেস ক্যান্সেল হয়নি। আগের যিনি চিফ জাস্টিস ছিলেন তার কথা উনি বললেন। আমি একদম স্পেসিফিক আরেকটা জাজমেন্ট বলছি, ওই চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের 2021 ভলিউম 4 SCC 631 উনি পুরো প্রসেস ক্যান্সেল করেছিলেন। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড সমস্ত চাকরি উনি ক্যান্সেল করেছিলেন। প্রত্যেকটা কেসের আলাদা আলাদা ফ্যাক্ট হয়, তার ভিত্তিতে উনি আগের চিফ জাস্টিস এই নিটের মামলাটা ক্যান্সেল করেননি বলে এইটার সাথে এক্সাম্পল টানলেন। ওই সেম চিফ জাস্টিস তিনি তখন জাস্টিস DY চন্দ্রচূড় তিনি বেঞ্চে ছিলেন, তিনি 2021-এ জাজমেন্ট দিয়েছিলেন, এন্টায়ার প্রসেস ক্যান্সেল করেছিলেন। একটাই রেশিও এখানে মাপকাঠি বিচার হয়, সেটা হলো টেন্টেডদের স্যাগ্রিগেট করা যাচ্ছে কি যাচ্ছে না, সেটাও কিন্তু সেই কারণে হয়েছে। অর্থাৎ বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন একদম নিখাদ ল পয়েন্টে এই রায় এসছে। আমি এখান থেকে যেহেতু কৌস্তব প্রসঙ্গটা তুললো যে মন্ত্রিসভার ভূমিকা, অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি এবং আজকে ঘটনাচক্রে রাজ্যসভায় তৃণমূল সরকারকে ইস্তফা দিতে হবে এই দাবি তুলল বিজেপি। দেখুন, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুন। সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই বিতর্ক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 2016 SSC পুরো প্যানেল বাতিল করার পর সেই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়ে আরও চড়েছে বিতর্ক। কারণ 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। বেআইনিভাবে কিছু লোক চাকরি পেয়েছে, তাদের চাকরিটা বাঁচানোর জন্য সুপার নিউমেরারি পোস্ট সৃষ্টি করতে হবে, এটা আইন কোনো মতেই সম্মতি দিতে পারে না। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা মন্ত্রিসভাকে জেলে পড়া উচিত বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল, সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই। চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিল। আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুক, তারপর অন্য কথা হবে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা খোদ শিক্ষা সচিবের মুখে। 2022 সালের 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো। উত্তরে শিক্ষা সচিব জানিয়েছিলেন উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন। গত বছর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বেঞ্চ এ নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড় সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের 269 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা তাতে জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। রায়ের কপির 273 এবং 274 নম্বর পৃষ্ঠার নির্দেশের অংশে বিচারপতিরা বলেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মন্ত্রিসভা যখন জেনেছিল যে বেআইনি নিয়োগ হয়েছে, তারপরেও কেন তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে গেল? কিন্তু হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 2024-এর 29শে এপ্রিল অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए। বেশ করেছেন, যাদের আপত্তি আছে ধরে নিতে হবে তারা হচ্ছে এই চাকরি খেকোদের দল, তারা মন প্রাণ থেকে শকুনের রাজনীতি করে। একটা অস্থিরতা তৈরির জন্য যোগ্যদেরও একইভাবে বঞ্চিত করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করা হবে। বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি, সেটা যাদের সহ্য হচ্ছে না তারা হচ্ছে এই চাকরি খেকোদের দলের সঙ্গে আছে। এই পরিস্থিতিতে সবার নজর 8 তারিখে সুপ্রিম কোর্টের দিকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতির কথা বলতে গেলে বলতে হবে যে কালকে সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু প্রদেশ কংগ্রেস। শুভঙ্কর সরকার সাংবাদিক সম্মেলন করে বলছেন যে সুপ্রিম কোর্টের এই রায়ের পর তৃণমূল সরকারের এক মুহূর্ত নৈতিকভাবে আর ক্ষমতায় থাকা উচিত নয়, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
অথচ আজকে রাজ্যসভায় বিজেপি যখন একই দাবি তুলছে লক্ষ্মীকান্ত বাজপেয়ীরা, তখন কংগ্রেস সাংসদ যারা ছিলেন তারা কিন্তু টু শব্দ করেননি। আমার পরের বক্তা সৌম্য আইচ রায়ের কাছে আমার একটাই প্রশ্ন হবে, এটা কি বাংলায় কুস্তি, দিল্লি থেকে দোস্তি? সুমনদা, আপনার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে আমি শুধু বলি যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন এবং আলোচনার মধ্যে খোঁজার চেষ্টা করছেন যে এসএসসির কতটা ভূমিকা, এই কথায় এসএসসি কতটা করেছে, কতটা করেনি। আসলে আমরা খোঁজার চেষ্টা করছি যে কি করে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের কোনো আশার আলো পাওয়া যায় কিনা। পাওয়া যাচ্ছে না। কিন্তু আসলে সুমনদা, ওই মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যসাথী প্রকল্পটা সারা ভারতবর্ষ নয় সারা পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাচ্ছিলেন, কিছুদিন আগে লন্ডনে গিয়ে বলেছেন ফ্রিতে শিক্ষা দিই, ফ্রিতে স্বাস্থ্য দিই, ফ্রিতে দুর্নীতিও দিই, তো যখন বোঝাচ্ছিলেন স্বাস্থ্যসাথী, তখন যে ওনার পাশে বসা এত ভারী, এত ওজনদার, এত সেকেন্ড ইন কমান্ড শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পাশে বসে যে পার্থসাথী প্রকল্পের একদম পুরোপুরি প্ল্যানটা করছিল, সেটা বোঝা যায়নি। পার্থের সঙ্গে তার সাথী একসঙ্গে যে এত টাকা, এই যে বলছেন না কুণালবাবু কিছুক্ষণ আগে বলছেন সব চাকরি খেকো, তা আমরা সবাই বিরোধীরা এখানে চাকরি খেকো আর ওনারা টাকা খেকো। আমি বুঝতে পারছি টাকা দাও, টাকা খেয়েছে। আমি বলছি যে দেখুন, আপনারা বুঝতে পারলেন না যে পশ্চিমবঙ্গে একটা এত বড় শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, তিনি এত শৃঙ্খলাবদ্ধভাবে, শৃঙ্খলাপরায়ণভাবে পশ্চিমবঙ্গে টাকা তুলেছে অর্গানাইজড ওয়েতে, যেটা সুপ্রিম কোর্ট ছত্রে ছত্রে বলছে যে অর্গানাইজড করাপশান, একটা সরকারের ওপরে আস্থা চলে যাচ্ছে, একদম দায়িত্ব নিয়ে ওএমআর শিট লোপাট করা হয়েছে, দায়িত্ব নিয়ে কভার আপ করা হয়েছে, একটা প্রতিষ্ঠানের ওপরে কালি ছিটিয়েছে এরা। তারপরেও কি বোঝার কোনো অপেক্ষা থাকে যে এসএসসি শুধু নয়, এর পেছনে এদের এই যে এই যে পার্থবাবুর এই যে নাকতলা আর কালীঘাট আর ক্যামাক স্ট্রিট, এই যে পার্থবাবুর এনার্জি যে কোনো ব্যানার্জি দিয়েছে, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এই যে পার্থবাবুর এনার্জি যে হয় কালীঘাট নয় ক্যামাক স্ট্রিটের কোনো ব্যানার্জির পেছনে আছে, তা নাহলে এটা সম্ভব হতে পারে না। একা পার্থবাবু এত ক্ষমতা, এই এত কোটি কোটি টাকার একটা দুর্নীতি, যার জন্য এই 26,000 আজকে দেখছেন তো, এই যে সুপার নিউমারিক পোস্ট আপনি বলছেন, এদের জন্য জেলে যাওয়া উচিত। এসব কনস্টিটিউশনের বাইরে শুধু না, এটা অপরাধমূলক যে আপনি অন্যায়কারীদের বাঁচানোর জন্য, কভার আপ করার জন্য একটা পুরো সরকার তার পাশে দাঁড়িয়ে গেছে। এই কথা বলার সময় আপনি কোনোদিন বুঝতে পারেননি যে আপনার পাশে বসা একজন মন্ত্রী, ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড, যার কথাতে আমরা বলছি না, তৃণমূলের লোকেরা বলছে, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে বলছে যে তিনি চাইলে সব কিছু হতে পারত, সে প্রতিদিন 5,000 টাকার ফল খেত, আর পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে মিড ডে মিলের 5 টাকার খিচুড়ি খেয়ে আমার ছেলেমেয়েগুলো সব বাড়িতে যেত। আমরা সব বুঝি না কেউ, পশ্চিমবঙ্গে আমরা বিরোধীরা কথা বললে আমরা তো ভোট পাই, ফলে টাকা নেওয়ার অধিকারও আমাদের আছে, আমরা তো ভোটে জিতি, ফলে আমাদেরকে মানুষ সমর্থন করে, আমরা তো মানুষকে সব উন্নয়নের একেবারে জোয়ার হচ্ছে। তা এত উন্নয়ন হতে হতে এটা যে একেবারে মানুষের জীবন জীবিকা, রুটি রুজি রোজগারের মাথায় গিয়ে ফুটেছে, সেটা কি আপনারা বুঝতে পারেননি যে পশ্চিমবঙ্গে এত বড় ঘুণ ধরেছে? কোন দপ্তর আজকে যোগ্য অযোগ্য বাঁচতে চেষ্টা করছেন? আজকে ইনক্যাপেবিলিটি, একটা মানুষকে ক্ষমতা দিলে বোঝা যায়। অ্যাব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে একটা মানুষের দক্ষতা যদি বুঝতে চাও তাকে ক্ষমতা দিয়ে দেখো। আজকে তার ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে বাংলার মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছিল এই আশায় যে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ প্রশাসন দেবে। একটা দপ্তর বলতে পারেন যেখানে দুর্নীতি হয়নি? একটা দপ্তরের নাম করুন যেখানে ভূমি, রাজস্ব, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত জায়গায়। বেশ, আমার পরের বক্তা রাহুলের উত্তর দেবে। আমি বলছি, অনেকে খুব বিতর্ক করছিলেন কিছুদিন আগে যে এআই নাকি মানুষের চাকরি খাচ্ছে, কিন্তু দুর্নীতি যে এক লপ্তে এত হাজার চাকরি প্রাপকের চাকরিটা খেয়ে নেবে মুহূর্তে, কলমের কোঁচায়, কেউ ভাবতে পেরেছিল? আমি রাহুলের কাছে আসার আগে দ্রুত একবার দেখাবো পার্থসাথী প্রকল্প। সৌম্য একটা অভিনব কয়েনেজ করলেন। কয়েনেজের কথায় মনে পড়লো, এই দুর্নীতি প্রসঙ্গে একটা কয়েনেজ রাজ্য একেবারে কাঁপিয়ে দিয়েছিল, সৎরঞ্জন। হাইকোর্টে উপেন বিশ্বাস গিয়ে এই সৎরঞ্জন শব্দবন্ধটা বিশেষ একটি ক্ষেত্রে ব্যবহার করেন। তারপর সেদিন সন্ধেবেলা স্টুডিওতে এসে সৎরঞ্জন কে, কিভাবে উপেন বিশ্বাসের সঙ্গে তার পরিচয়, নানা বিস্তারিত কথা বলেন। আজকে যখন এই মারাত্মক রায় সামনে এসেছে, তখন সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের সেই সৎরঞ্জনের গ্রামে আমরা পৌঁছে গেছিলাম। সেখানে কি চাকরিহারাদের পেলাম? দেখুন তো পরের প্রতিবেদন কি বলছে। খুবই খারাপ লাগছে, কারণ আমাদের গ্রামের নামটা তো আগে উঠে আসবে, 10টা লোকে জানতে পারবে। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী, জানিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা।
আর এরই মধ্যে ফের একবার শিরোনামে উঠে এসেছে উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগ্নে গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা চন্দন মণ্ডল। অভিযোগ ওঠে টাকা নিয়ে চাকরি বিক্রির অন্যতম পাঞ্জা এই চন্দন। 2021 এপ্রিল মাসে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস যাকে কটাক্ষের সুরে উল্লেখ করেছিলেন সৎ রঞ্জন বলে। এখানে রঞ্জন, আগেই বলেছি নাম গোপনীয়তার জন্য পরিবর্তন করা হয়েছে। প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে। প্রাইমারির জন্য 10 লাখ ও আপার প্রাইমারির জন্য 15-20 লাখ। এখন প্রাইমারির জন্য 15 লাখ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 25 থেকে 30 লাখ দর উঠেছে। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানেও উপেন বিশ্বাসের মুখে উঠে এসেছিল এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম। মানুষ হচ্ছে কাল্পনিক, আমি নাম দিয়েছি আমার সিনেমায় কাল্পনিক, কিন্তু যা বলেছি ওখানে সবই বাস্তব। সে বস্তা ভরে টাকা নিয়ে বড় গাড়িতে করে কলকাতায় দিয়ে আসত। অভিযোগ নিজের গ্রাম মামা ভাগ্নেতেও অনেকের থেকে টাকা নিয়ে চাকরি করিয়ে দিয়েছিলেন চন্দন মণ্ডল ওরফে সৎরঞ্জন। শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল সুপ্রিম কোর্টের রায় বেশ কয়েকজনের চাকরি গেছে। যেমন ষষ্ঠী বিশ্বাস, তার দাবি চাষের জমি বিক্রি করে ছেলে মিঠুন বিশ্বাসের চাকরির জন্য নগদ 2 লক্ষ টাকা দিয়েছিলেন চন্দন মণ্ডলকে। নামখানার একটি স্কুলে ছেলের ক্লার্কের চাকরিও হয়েছিল। বৃহস্পতিবার সেই চাকরি চলে গেছে। চাকরিটা কে দিয়েছিল? চন্দন মণ্ডল। কিভাবে চাকরি দিল? কিভাবে দেবে? ওই পয়সা কড়ি দিয়ে হইলো। কিরকম কত টাকা নিয়েছিল? 2 লাখ। 2 লাখ টাকা। তো জমি বিক্রি করে দিয়েছিল? হ্যাঁ, জমি বিক্রি করে। স্থানীয় বাসিন্দা শ্যামলী মণ্ডলেরও দাবি চন্দন মণ্ডলকে 2 লক্ষ টাকা দিয়ে ছেলে ভীম মণ্ডলের জন্য চাকরির ব্যবস্থা করেছিলেন। বৃহস্পতিবার চলে গেছে চাকরি। আমরা জোগাড় করি হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে গরিব মানুষ হিসেবে, বাড়ির লোকের। চন্দন মণ্ডল ওরফে সৎরঞ্জনকে নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে সিবিআই। সেই মামলায় জামিন পেলেও একই মামলায় ইডি গ্রেপ্তার করে তাকে। বর্তমানে জেলে রয়েছেন চন্দন মণ্ডল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভাবুন, এই সৎরঞ্জনের মতো মানুষগুলো জেলায় জেলায় রীতিমতো কালেকশন এজেন্ট হিসেবে কাজ করে কার্যত সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, যে শিক্ষক শিক্ষিকারা আমাদের পরের প্রজন্মের ভবিষ্যৎ তৈরি করবেন, তাদের শিক্ষা দেবেন, সেই চাকরিগুলোকে বিক্রি করেছে একটা অত্যন্ত অর্গানাইজ মডেল। আমার মনে আছে ডক্টর উপেন বিশ্বাস ওই মাকড়সার জালের মতো এঁকে পুরো বিষয়টা বোঝাতেন। বিস্ময়কর এবং দুর্ভাগ্যের, যন্ত্রণার যখন দেখি আজকে নিরন্ন গ্রামবাসীরা, যারা কেউ হয়তো জমি বিক্রি করেছেন, কেউ বসত ভিটে বিক্রি করেছেন, কেউ ফসল বিক্রি করে একটু একটু করে, কেউ ধার নিয়েছেন বিপুল সুদে লক্ষ লক্ষ টাকা, কেউ 2 লক্ষ, কেউ 4 লক্ষ। এর আগে কলকাতা হাইকোর্টে প্রায় রেড চার্টের মতো আইনজীবী নিয়ে গেছিলেন যে এই টাকা নেওয়া হয়েছে, এবং সেখানে সেই অডিও শোনানো হয়েছিল যে সাদা খাতা জমা দিলে চাকরি দিতে সুবিধে হয়। আমি বলছি এই যন্ত্রণার জায়গা থেকে আমার পরের বক্তা রাহুল চক্রবর্তীর কাছে আসবো, অবশ্যই বিরোধীদের উত্তরও শুনব। না দেখো, একটা ঘটনা তো সত্যি ঠিকই যে কোথাও তো দাঁড়িয়ে কোনো ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার ফলে যেটা হয়েছে সেটা এই আমরা এত গ্রেপ্তারি দেখছি, সিবিআইয়ের এত ইনকোয়ারি দেখছি, দীর্ঘদিন ধরে সিবিআই কখনো ইডি দিনের পর দিন গ্রেপ্তার করে চলেছেন। সমস্যা যাদের নাম শুনছি সুমন, আমরা আজ অব্দি কোথাও কোনো প্রমাণ আজ অব্দি পাইনি যে এই লোকগুলো এতে ইনভলভড। মানে কেউ আমি শেষ করি, আমি ইনভলভ কেন বলছি, পরপর দেখেছি আমরা এদের জামিন হচ্ছে, আমি শেষ করি, পরপর এদের জামিন হচ্ছে, পরপর এরা জামিনে মুক্তি পাচ্ছে। আমি বলছি কেউ প্রমাণ দিতে পারেনি, হাইকোর্ট সব বাতিল করলো, সুপ্রিম কোর্ট বাতিল করলো, কেউ কোনো প্রমাণ ছাড়া। আমার কথাটা আমি যেটা বলতে চাইছি, বারবার যেখানে দাঁড়িয়ে আমরা মনে করছি এরা টেন্টেড বা এরা দোষ করেছে, যেমন ধরো টেন্টেড নন টেন্টেডের কথা একটু আগে উঠছিল, আজকে দাঁড়িয়ে একটা এসএসসি একটা হলফনামা দিল যে দাঁড়িয়ে ওখানে বোঝা গেল এরা টেন্টেড, এরা নন টেন্টেড। তার মানে দেয়নি তো, আমি বলি বারবার চাওয়া হয়েছে, নন টেন্টেডের হলফনামাটা দেয়নি। সুপ্রিম কোর্ট যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় যে হলফনামা দাঁড়িয়ে 6000-এর মতো লোক যাদের বলা হয়েছে তোমরা দেবে না, তোমাদের মায়না ফেরত দাও, এবং তোমাদের মনে করছি আমরা তোমরা অযোগ্য, এবং বাকি লোক যারা তাদের মায়না ফেরত দিতে হবে না এবং তারা টাকা দেবে না, সুতরাং তাদের কাছে এটা খুব বড় কঠিন কাজ ছিল যে যোগ্যরা বার করা। আমি তো একই প্রশ্ন তোমায় করছি যে এসএসসির কাছে কি খুব কঠিন কাজ ছিল যে এরা যোগ্য, এই হলফনামাটা কোন কোর্টে দেয়া, এনি কোর্ট অফ লতে দাঁড়িয়ে
দেয়া দিল না কেন? আমি মানলাম তোমার কথা, তার এসএসসি অযোগ্যতা, এসএসসি অন্যায় করেছে, তাদের ঢোকাও। না, আমার প্রশ্নটা আরো গভীর, অযোগ্যতা নয়, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আমি মানলাম, এবার দাঁড়িয়ে এসএসসি যদি কোথাও অন্যায় করে থাকে তার শাস্তিকে এই যোগ্যরা পাবে। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে যে পরীক্ষা নিয়ামক সংস্থা যদি পরীক্ষা নিয়ামক সংস্থা যদি বলে যে এ যোগ্য নয় বা এ যোগ্য, সেই দায় কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নেবে? পরীক্ষা নিয়ামক সংস্থাকে তো একমাত্র বলতে হবে। দাঁড়িয়ে একই জায়গায় একই ইনস্টিটিউশনে দেওয়া তালিকা, যে 6000-এর তালিকা তারা মনে করছে, আমি তোমাকে আবার বলছি নন টেন্টেড বা তাদের কথা বলা হচ্ছে যে এরা টাকা ফেরত দেবে, এদের মধ্যে কারণ হচ্ছে ওএমআর শিটটা নষ্ট করে ফেলেছে এসএসসি, মিরর ইমেজটা নষ্ট করে ফেলেছে। যা বাকি যে 20,000 তুমি বলছো না এসএসসি তালিকার ভিত্তিতে, এসএসসি তো টেন্টেড করেছে, যদি সেটা মানা হয় তাহলে এটা মানা হবে না কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, মনে যদি করা হয় যে এরাই অন্যায় করেছে, এদের বিরুদ্ধে চরম শাস্তি না হোক, ব্যবস্থা না হোক, তার জন্য এই লোকগুলোকে শাস্তি দেওয়া হলো। আমার বক্তব্য সেটাই। সেখানে দাঁড়িয়ে তুমি এটা বলো আমাকে যে এই যে পুরো প্রসেসটা চলেছে, যারাই করেছে, আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় জেলে জামিন পায়নি, যারা সাজা পাওয়ার তার শাস্তি পেয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে যে লোকগুলো মানে অন্যায় করেছে এরকম কেউ বাইরে নেই বলছো? আমি দেখো, অন্যায় করলে তো সাজা, আমরা তো বলিনি অন্যায় করলে সাজা দেওয়া হবে না, মানুষের দাবিও করছি না আমরা যে অন্যায় করলে তার সাজা হোক, শাস্তি হোক। কিন্তু সেখানে দাঁড়িয়ে যেটা বলার চেষ্টা করছি আমি, নিট নিয়ে যে প্রশ্নটা একটু আগে উঠলো, যেখানে খুব অল্প সময়ের মধ্যে ব্যাপারটা ডিসকাস করা হলো, সেখানে কি ঘটনা দুটো ভিন্ন রায় হলো কেন? প্রথম কথা তো দাঁড়িয়ে যেটা বললো না একটু আগে বিক্রম, যে এন্টার প্রসেসটা তো ওখানে ক্যান্সেল হয়নি, ও একটা আগের কথা প্রসঙ্গ নিয়ে টেনে দেখা, ওই বিচারপতি ওই সময়েরই, সেটাই বলছি একই প্রসেসে দাঁড়িয়ে যদি সেটাই বলো, তাহলে এইখানে কেন হলো না? আমি যদি উল্টোটা বলি যে এখানে জড়িয়ে ছিল অনেক মাতব্বররা, যারা বড় বড় কেন্দ্রের সরকারের মন্ত্রী শিষ্ট বেষ্টি নেতারা আছে, তার জন্য ভিন্ন ফল হয়েছে, এটা তার জন্য ফলটা আসেনি। তুমি বলছো যে ভারতীয় বিচার বিভাগ তাহলে পক্ষপাত দোষী? আমি তো না, আমরা তো মনে করছি আমরা রায়টা মেনে নিতে পারিনি, এই রায়টা মানতে পারা হয়নি। কিন্তু তুমি বলছো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার কথা ভেবে ও ক্ষেত্রে কাজ হয়নি, আর এই ক্ষেত্রে রাজ্যের সরকার বলে ভিন্ন হয়েছে, তাই তো হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা কষ্ট হলে মেনে নিতে হবে আমাদের, যে আমরা দেখছি ভিন্ন হয়েছে আজকে। তাই বলছি, যদি দোষ করে থাকে তার জন্য এই লোকগুলো শাস্তি পেল কেন? রাহুল, একটা তফাৎ আছে, নিটে নিশ্চয়ই তুমিও বহুবার আমার শোয়ের অংশ হয়েছো, আমি বলছি একটা বড় তফাৎ আছে। নিটে কিন্তু একবারের জন্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠেনি, মেজর ডিফারেন্স এটা। এখানে শুরু থেকে কাভার আপের কথা সুপ্রিম কোর্টের রায়ও উঠেছে। আমি তোমার বলছি, দেখো অদ্ভুত ভাবে শুভেন্দু অধিকারী আজ চিৎকার করে দাবি করছে না মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, আজকে 7,000 কোটির কেলেঙ্কারি হয়েছে। তুমি যদি ধরে দেখো, এইখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি চাকরি গেছে বোধহয় পূর্ব মেদিনীপুরে, বোধহয় 15,000 বেশি যারা চাকরি পায়নি। পূর্ব মেদিনীপুরে আমি আরো স্পেসিফিক করি প্রশ্নটা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলা এবং যে সময়কাল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে আছেন, সব থেকে বেশি শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি গেছে, হাইয়েস্ট জেলা মেদিনীপুর। এতক্ষণ ধরে রাহুলদা যেটা বললো, রাহুলদা যদি নিজে বুঝে থাকে তাহলেই বেশি দরকার নেই। এখন কুণাল ঘোষ সরকারকে ডিফেন্ড করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করছে, বিনা পয়সায় লন্ডন ঘুরে গেছে। এখান থেকে রাহুলদাকে লন্ডন ছেড়ে দাও, লাউহাটি অব্দি নিয়ে যায়নি মমতা ব্যানার্জি। আমি বলছি রাহুলদা এত দায় নিতে যাচ্ছে কেন? আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সরকার এজেন্সি, ল এনফোর্সমেন্ট এজেন্সি তার হাতে, পুলিশ তার হাতে, সিআইডি তার হাতে, এখানে সিবিআইয়েরও দরকার নেই, ইডিরও দরকার নেই। শুভেন্দু অধিকারী যদি দোষ করে থাকতো, মমতা ব্যানার্জি একদিন ছেড়ে রাখতো? অর্জুন সিং কিছু করছে না, তাতেই অর্জুন সিং এর বাড়িতে 4 বেলা পুলিশ পাঠাচ্ছে। শুভেন্দু অধিকারী কিছু করে থাকলে এখানে রাহুলদা চিৎকার করে যাচ্ছে, মমতা ব্যানার্জি ছেড়ে দিত। মমতা ব্যানার্জি আরে রাহুল, ধরতে হবে না প্লিজ, এক সেকেন্ড। রাহুল, এখনো তো প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে এসছেন গত নির্বাচনে। না, এক সেকেন্ড, শুভেন্দু অধিকারী এই সব থেকে বেশি, তুমি বলছো যে সব থেকে বেশি চাকরি দিয়েছে, পরিসংখ্যানও তাই বলছে, মেদিনীপুরে সব থেকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? এর আগে নেয়নি কেন? অপেক্ষা করছিল যে কতজনের চাকরি যাবে, যেটা বলা হচ্ছে, যেটা সুস্থ বলতে চাইলো শুভেন্দু অধিকারীর নামে ছবিটা আঁকলো, যে না ছবি আঁকা ভুলে যাও, রবার দিয়ে মুছে ফেলো।
পারো, জলও ফেলে দিতে পারো। আমার বক্তব্য যে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? এর নাম আছে কার? শুভেন্দু অধিকারীর নাম আছে, তো আমরা জানি বিজেপির অফিস থেকে বড় বড় ছবি নিয়ে টাকা আনতে সিবিআই সিবিআই তদন্ত যখন জানলে যে, আমি ধরে নিচ্ছি যে একজন মন্ত্রিসভার সদস্য, ওই রকম গুরুত্বপূর্ণ সদস্য, তিনি এতজন অযোগ্যকে চাকরি দিয়েছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? চলছে সবাই, কিন্তু মুশকিল তারপরে শুভেন্দু ধোয়া তুলসী পাতা আর ও দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এটা হতে পারে না, দুটো একসঙ্গে চলতে পারে না। আরে মুশকিলের কথা। এই যে যা চিৎকার করছে রাহুলদা, আমি কি ভুলটা বললাম? বলছি ভাইপো এত চিৎকার করছে না, দেখো না চুপ হয়ে আছে। ভাইপোর বক্তব্য নিয়ে তো তুমি যা চিৎকার করছো, তুমি বলো ভুলটা। আমি বলছি সেটা, ওই তো না বলতে দিলে তো সমস্যা। আমি বলছি তুমি যা চিৎকার করছো, ভাইপো অত চিৎকার করছে। আরে শোনো না, বলতে দাও না। আবার ওখান থেকে তোমরা অন্য সমস্ত প্রসঙ্গে চলে যাও। আমি তোমাকে যে কথাটা তোমাকে বলছি, তুমি আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। কিছু হলেই বিরোধী, যখন অন্য কোনো রাজীব ব্যানার্জি যখন ছিল বিজেপিতে, তখন বিজেপি বন জঙ্গল কেটে সাফ করেছে, কোটি কোটি টাকা একদম সব লুটে খেয়েছে। সে রাজীব বন্দ্যোপাধ্যায় এখন ব্রাহ্মণ চিকিৎসা ট্রাস্ট পাস করে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের মণি। এখন রাজীব ব্যানার্জিকে নিয়ে কি হতো? আরে শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার ডাক দিয়েছে। চোর মমতা বলছে, হিম্মত নিয়ে বলছে। বেশি ডেসিবেলে আমি কিছু শুনতে পাই না, কিন্তু আমি দুজনকেই থামালাম। আমার পরের প্রতিবেদন একেবারে আবার ওই ছেলে মেয়েগুলোর কাছে আসবো, তার কারণ মারাত্মক একটা জায়গা, প্রশ্ন জিজ্ঞাসা, যার সঙ্গে যন্ত্রণাও মিশে আছে। কি সেগুলো? আজকে কত ফোন আমাদের এই নিউজ রুমে এসছে জানেন, যে কবে নতুন করে পরীক্ষা হবে, কবে থেকে স্কুল যাওয়া যারা চাকরি হারালেন তারা বন্ধ করবেন। আমি বলছি শুধু ওই কচিকাচাগুলো ক্লাসরুমে যারা টিচারদের মিস করবে তারা নয়, এই প্রশ্নে গোটা বঙ্গ সমাজে ঘুরছে। রায়ের পর এখনও কোনো ক্লারিফিকেশন বা ক্ল্যারিটি নেই কেন, এই প্রশ্ন রইল আমাদের। পরের প্রতিবেদন। দুর্নীতি হয়েছে স্পষ্ট, অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তা স্পষ্ট, দুর্নীতি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করা হয়েছে তাও স্পষ্ট। কিন্তু দুর্নীতি পরায়ণদের জন্য যোগ্যদেরও কেন এভাবে চোখের জল ফেলতে হবে? এই দায় কাদের? এই প্রশ্নেই এখন তোলপাড় গোটা রাজ্য। এই রায়ের ফলে সবথেকে যাদের খারাপ হলো তারা হচ্ছে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, আর এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যিনি বসে আছেন সেই মমতা ব্যানার্জি। আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। যোগ্যদের চোখের জলে ভেসে যাচ্ছে অসংখ্য পরিবার। ভাত কিভাবে জুটবে? ছেলেমেয়ের পড়াশোনা কি করে হবে? ওষুধ কোথা থেকে কেনা হবে? হোম লোন, পার্সোনাল লোনের ইএমআই কিভাবে দেওয়া যাবে? এই সব প্রশ্নের কোনো উত্তর নেই। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে কিংবা কবে শেষ করা যাবে তা স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়। নতুন নিয়োগে কি নতুনরাও সুযোগ পাবেন, না শুধু চাকরি হারারাই? এখনো জানে না খোদ এসএসসি। সেটাই বললাম, আমাদের যা সংশয় আছে সেটা আমরা অবশ্যই এটা আইনি পরামর্শ অলরেডি ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি। চাকরি হারা যোগ্য শিক্ষকরা কি স্কুলে যাবেন? স্পষ্ট উত্তর নেই খোদ শিক্ষামন্ত্রীর কাছেই। 17,000 তারা স্কুলে যাচ্ছেন না, তাহলে ক্লাস আমার মনে হচ্ছে যে এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যে এটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। হয় প্রশ্নের উত্তর নেই, নয়তো উত্তরের মধ্যে ধোঁয়াশা। চাকরি হারা যোগ্যরা তাহলে যাবে কোথায়? এবিপি আনন্দ।